শুনছেন টক থিয়েটার, পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আচ্ছা, গুরুত্ব কি টান বাড়ায় না কমায়? হয়তো বাড়ায়। সম্পর্ক কথাটা 3 অক্ষরের হলেও এর অভ্যন্তরীণ তত্ত্ব অনেক গুরু। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাপ্তি। গল্প পাঠে সৌপ্তিক মল্লিক, অপূর্ব কৃষ্ণের চরিত্রে আলাপন মুখার্জি, অপূর্বর মায়ের চরিত্রে ব্রততী ঘোষ আলী ও মৃন্ময়ীর ভূমিকায় আত্রেয় ব্যানার্জি। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করে কলকাতা থেকে দেশে ফিরে আসছেন। নদীটা ছোট, বর্ষার শেষে প্রায় শুকিয়ে যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরে উঠে গ্রামের বেড়া আর বাঁশঝাড়ের তলদেশ ছুঁয়ে চলেছে। অনেকদিন টানা বৃষ্টির পর আজ মেঘহীন আকাশে রোদ ফুটে উঠেছে। নৌকায় বসে থাকা অপূর্ব কৃষ্ণের মনের ভেতরের ছবি যদি দেখা যেত, তাহলে দেখা যেত সেখানেও এই যুবকের মানস নদী নববর্ষায় কুল উপচে আলোয় ঝিলমিল করছে, হালকা বাতাসে ঢেউ খেলছে। নৌকা ঠিক জায়গায় ঘাটে এসে লাগল। নদীর ধার থেকে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। অপূর্বর ফিরে আসার খবর বাড়িতে কেউ জানে না, তাই ঘাটে কেউ আসেনি। মাঝি ব্যাগ নিতে এগিয়ে এলে অপূর্ব তাকে থামিয়ে নিজেই ব্যাগ হাতে নিয়ে উৎসাহে তাড়াতাড়ি নেমে পড়ল। নামতেই বিপত্তি। তীর পিছল ছিল, ব্যাগ শুদ্ধ অপূর্ব কাদায় পড়ে গেল। আর সেই সঙ্গে কোথা থেকে একটা মিষ্টি গলায় ফুটফুটে হাসি ছড়িয়ে পড়ল। এত জোরে যে পাশের অসত্য গাছে পাখিগুলো পর্যন্ত চমকে উঠল। অপূর্ব লজ্জায় রাঙা হয়ে তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকালো। দেখল তীরে মহাজনের নৌকা থেকে নতুন ইট জমা করে রাখা হয়েছে, আর সেগুলোর ওপর বসে একটি মেয়ে হাসিতে গলে পড়ছে, যেন এই মুহূর্তে শত টুকরো হয়ে যাবে। অপূর্ব তাকে চিনতে পারল। এটা তাদের নতুন প্রতিবেশীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে তাদের বাড়ি ছিল, কিন্তু নদীর ভাঙনে জমি চলে যাওয়ায় 2-3 বছর আগে তারা এই গ্রামে এসে বসবাস শুরু করেছে। এই মেয়েটির কীর্তির কথা গ্রামে খুব শোনা যায়। পুরুষরা স্নেহে তাকে পাগলি বলে ডাকে, কিন্তু গ্রামের গৃহিণীরা তার দুরন্তপনায় সব সময় চিন্তিত আর শঙ্কিত। গ্রামের সব ছেলেদের সঙ্গে তার খেলাধুলা আর সমবয়সী মেয়েদের প্রতি তার অবজ্ঞার শেষ নেই। শিশুদের রাজ্যে এই মেয়েটাকে একটা ছোটখাটো দস্যু বললেই চলে। বাপের আদরের মেয়ে বলেই তার এতটা দুর্দান্তপনা। এই নিয়ে মৃন্ময়ীর মা বন্ধুদের কাছে স্বামীর বিরুদ্ধে নালিশ করতে ছাড়ত না, কিন্তু বাবা তাকে খুব ভালোবাসে। মৃন্ময়ীর চোখে জল দেখলেই তার বুকটা কেঁদে উঠত। তাই স্বামী বাড়ি থাকলে মা মেয়েকে কোনোভাবেই কাঁদতে দিতেন না। মৃন্ময়ীর রং শ্যামবর্ণ, কোঁকড়ানো ছোট ছোট চুল পিঠ পর্যন্ত ছড়িয়ে আছে। মুখখানা ঠিক যেন ছেলে মানুষের মতো। তার বড় বড় কালো চোখে লজ্জা নেই, ভয় নেই, কোনো প্রকার হাবভাবের ছিটে ফোঁটাও নেই। শরীর লম্বা, মজবুত, সুঠাম, কিন্তু তার বয়স বেশি নাকি কম
সেটা নিয়ে কারোর মাথায় প্রশ্ন আসে না। যদি আসতো, তবে এখনো অবিবাহিত থাকার জন্য তার বাবা মাকে নিশ্চয়ই লোকে দোষ দিত। গ্রামে বিদেশি জমিদারের নৌকা যখন ঘাটে ভিড়ত, সেদিন গ্রামবাসীরা সসম্ভ্রমে হন হন করে ছুটে আসত। ঘাটের মেয়েদের কোলাহলপূর্ণ আড্ডাখানা হঠাৎ নিঝুম হয়ে যেত, যেন নাকের ডগা পর্যন্ত ঘোমটা টেনে দেওয়া হতো। কিন্তু মৃন্ময়ী, সে উল্টো। কোথা থেকে একটা উলঙ্গ ছেলেকে কোলে নিয়ে তার কোঁকড়ানো চুল পিঠে দুলতে দুলতে হুড়মুড় করে ঘাটে এসে হাজির হতো, যেন ব্যাধিহীন ভয়হীন অরণ্যের হরিণ শিশুর মতো নিঃশঙ্ক কৌতূহলে এক দৃষ্টে তাকিয়ে থাকত। আর পরে নিজের দলের ছেলেদের কাছে গিয়ে নতুন আগন্তুকের সব খুঁটিনাটি বর্ণনা করে বেড়াত। আমাদের অপূর্ব আগেও ছুটির সময় বাড়ি এসে এই বাঁধনহারা মেয়েটিকে কয়েকবার দেখেছে। অবসর সময়ে এমনকি কাজের ফাঁকেও তার কথা ভেবেছে। পৃথিবীতে কত মুখই না চোখে পড়ে, কিন্তু কোনো কোনো মুখ কথা না বলেই মনে গেঁথে যায়। শুধু সৌন্দর্যের জন্য নয়, এর মধ্যে আরও কিছু আছে। সেটা সম্ভবত স্বচ্ছতা। বেশিরভাগ মুখেই মানুষের প্রকৃতি স্পষ্টভাবে ফুটে ওঠে না, কিন্তু যে মুখে সেই অন্তরালের রহস্যময় মানুষটি অবাধে বেরিয়ে আসে, সহস্র মুখের মধ্যে সেই মুখই চোখে পড়ে আর মুহূর্তেই মনে গাঁথা হয়ে যায়। এই বালিকার মুখে চোখে এক দুরন্ত অবাধ্য নারী সত্তা, যেন উন্মুক্ত বনের হরিণীর মতো সর্বদা খেলছে, লাফাচ্ছে। তাই এই প্রাণবন্ত মুখ একবার দেখলে আর ভোলা যায় না। পাঠকদের বলাই বাহুল্য, মৃন্ময়ীর সেই মিষ্টি হাসির আওয়াজ যতই সুন্দর হোক না কেন, দুর্ভাগা অপূর্বর জন্য তা একটু বেশি লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সে তাড়াহুড়ো করে মাঝির হাতে ব্যাগ ছেড়ে দিয়ে লজ্জায় লাল হয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা দিল। দৃশ্যটা ছিল অপরূপ। নদীর তীর, গাছের ছায়া, পাখির ডাক, সকালে রোদ আর 20 বছরের যৌবন। অবশ্য ইটের স্তূপটাকে খুব কবিত্বপূর্ণ বলা যাবে না, কিন্তু যেটার উপর বসেছিল সেই মেয়েটি তো এই নিষ্প্রাণ জিনিসটাকেও প্রাণবন্ত করে তুলেছিল। হায় রে, এমন সুন্দর মুহূর্তের প্রথম পদক্ষেপটাই যখন হাস্যকর হয়ে ওঠে, তখন ভাগ্যের এর চেয়ে বড় নিষ্ঠুরতা আর কি বা হতে পারে। ইটের স্তূপ থেকে ভেসে আসা সেই হাসির শব্দ কানে শুনতে শুনতে চাদর আর ব্যাগে কাদা মেখে গাছের ছায়া পেরিয়ে অপূর্ব বাড়িতে পৌঁছল। হঠাৎ ছেলের ফিরে আসার খবরে বিধবা মা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে ক্ষীর, দই, রুই মাছের খোঁজে চারিদিকে লোক ছুটল, আর পাড়া প্রতিবেশীদের মধ্যেও একটা চাঞ্চল্য দেখা দিল। খাওয়া দাওয়ার পর মা অপূর্বর বিয়ের প্রস্তাব তুললেন। অপূর্ব এই জন্য প্রস্তুতি ছিল, কারণ প্রস্তাবটা অনেক দিনের। কিন্তু ছেলে নব্যতন্ত্রের ধুয়ো ধরে জেদ করে বসল যে বিয়ে পাশ না করে বিয়ে করব না। এজন্য এতদিন মা অপেক্ষা করছিলেন। কিন্তু এখন তো আর কোনো অজুহাত খাটবে না। অপূর্ব জেদ ধরে বলল, আগে মেয়েটাকে দেখে নি, তারপরে না হয় সিদ্ধান্ত নেব। মা বললেন, মেয়ে তো দেখা হয়ে গেছে, তোর চিন্তা করার কিছু নেই। কিন্তু অপূর্ব নিজেই সেই চিন্তা নিতে চাইল। বলল, মেয়ে না দেখে তো বিয়ে করতে পারবো না মা।
মা ভাবলেন এমন আজগুবি দাবি তো কখনো শোনেননি, তবু রাজি হয়ে গেলেন। সেই রাতে প্রদীপ নিভিয়ে শুয়ে থাকতে থাকতে অপূর্বর কানে ভেসে এলো বৃষ্টিসিক্ত নিশীথের নিস্তব্ধতা ভেদ করে এক তরুণীর উজ্জ্বল হাসি। যেন দূরের কোনো অসত্য গাছ থেকে উথলে পড়ছে সেই ধ্বনি। তার মন বারবার তাকে কষ্ট দিতে লাগলো। সকালের পা পিছলে যাওয়ার ঘটনাটা কোনোভাবে সংশোধন করে নেওয়া উচিত ছিল। ওই বালিকাটি জানেই না আমার নাম অপূর্ব কৃষ্ণ। কলকাতায় পড়াশোনা করে বিএ পাশ করা মানুষ। কাদায় পড়ে গেলেও আমি কোনো সাধারণ গ্রাম্য ছোকরা নই। পরদিন সকালে অপূর্ব কনে দেখতে বেরোলো। দূর তো নয়, একই পাড়ায় তাদের বাড়ি। সে খুব যত্ন করে সেজে উঠল। সাধারণ ধুতি চাদর ছেড়ে সিল্কের চাপকান জোব্বা পরল, মাথায় বাঁধল গোলাকার পাগড়ি, পায়ে দিল চকচকে জুতো, আর হাতে নিল রেশমির ছাতা। সকালের রোদ উঠতেই সে বেরিয়ে পড়ল। সম্ভাব্য শ্বশুর বাড়িতে ঢুকতেই জমজমাট আয়োজন শুরু হয়ে গেল। শেষে যথা সময়ে মেয়েটিকে সাজিয়ে গুছিয়ে খোঁপায় ফুল গুঁজে এক পাতলা রঙিন কাপড়ে ঢেকে বরের সামনে নিয়ে আসা হলো। সে এক কোণে মাথা নিচু করে চুপচাপ বসে রইল এবং এক বৃদ্ধা সাহায্য করার জন্য তার পাশে দাঁড়িয়ে রইল। কনের ছোট ভাই তাদের পরিবারের মধ্যে এই নতুন অনধিকার প্রবেশকারী লোকটার পাগড়ি, ঘড়ির চেন আর সদ্য গজানো গোঁফ এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগল। অপূর্ব কিছুক্ষণ গোঁফে তা দিয়ে শেষে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, তুমি কি পড়ো? লজ্জায় ঢাকা বালিকার কাছ থেকে কোনো উত্তর এলো না। 2-3 বার একই প্রশ্ন করার পর আর বৃদ্ধ দাসী উৎসাহজনকভাবে কিছু চাঁটি দেওয়ার পর মেয়েটা এক নিঃশ্বাসে দ্রুত বলে উঠল, চারুপাঠ দ্বিতীয় ভাগ, ব্যাকরণ সার প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত আর ভারতবর্ষের ইতিহাস। এমন সময় বাইরে একরকম অশান্ত দৌড়ঝাঁপের শব্দ শোনা গেল, আর মুহূর্তের মধ্যে দৌড়ে হাঁপাতে হাঁপাতে পিঠের চুল দোলাতে দোলাতে মৃন্ময়ী ঘরে ঢুকে পড়ল। অপূর্ব কৃষ্ণের দিকে একবারও না তাকিয়ে সে একেবারে কনের ভাই রাখালের হাত ধরে টানাটানি শুরু করল। রাখাল তখন তার গভীর পর্যবেক্ষণের মধ্যে ছিল, কিছুতেই উঠতে চাইছিল না। দাসী তখন তার সংযত কণ্ঠস্বর বজায় রাখার চেষ্টা করেও যথাসাধ্য কড়া স্বরে মৃন্ময়ীকে বকাঝকা করতে লাগল। অপূর্ব কৃষ্ণ তার সমস্ত গাম্ভীর্য এবং গৌরব নিয়ে পাগড়ি পরা মাথা তুলে বসে রইল এবং পেটের কাছে ঘোড়ের চেন ঘোরাচ্ছিল। শেষে সঙ্গীটিকে একদম নাড়াতে না পেরে তার পিঠে এক প্রচণ্ড চড় মারল এবং কনের মাথার ঘোমটা ঝটপট খুলে দিয়ে দ্রুত মৃন্ময়ী ঘর থেকে বেরিয়ে গেল। দাসীটি চিৎকার করে গর্জন করতে লাগল এবং কনের ছোট ভাই এক মুচকি হাসি দিয়ে তার অবগুণ্ঠন খুলতে দেখে মজা পাচ্ছিল। নিজের পিঠে চড় খাওয়া সে অন্যায় মনে করল না, কারণ এরকম আচরণ তাদের মধ্যে নিয়মিতই চলত। এমনকি আগে মৃন্ময়ীর চুল একেবারে কাঁধ ছাড়িয়ে পিঠের মাঝামাঝি এসে পড়ত, আর একদিন রাখাল হঠাৎ পিছন থেকে এসে তার ঝুঁটির মধ্যে কাঁচি চালিয়ে দেয়। তখন মৃন্ময়ী রেগে গিয়ে কাঁচিটি ছিনিয়ে নিয়ে তার বাকি চুল কেটে ফেলল, আর তার কোঁকড়া চুলের আঁচলগুলো যেন কালো আঙুরের মতো মাটিতে পড়ে গেল। তাদের মধ্যে এমন নিয়মই চলে আসছিল। তারপর এই নীরব পরীক্ষার ব্যাপারটি বেশি সময় স্থায়ী হল না। পিণ্ডাকার কন্যাটি কিছুক্ষণের মধ্যে দাসী সহ পুনরায় ভিতরে চলে গেল
অপূর্ব খুব গম্ভীরভাবে ঘর থেকে বের হতে উদ্যত হল, কিন্তু যখন সে দরজার কাছে পৌঁছল তখন দেখল বার্নিশ করা নতুন জুতোজোড়া নেই, এবং কোথায় গেছে তাও খুঁজে পাওয়া গেল না। বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল এবং অপরাধীকে নিয়ে একের পর এক গালি আর ভর্ৎসনা শুরু হয়ে গেল। অনেক খোঁজার পর শেষমেশ তাকে বাড়ির পুরনো ছিন্ন হওয়া চটিচোরা পরতে হলো এবং প্যান্টুলুন, চাপকান আর পাগড়ি পরা অবস্থায় একদম সাবধানে গ্রাম পথে হাঁটতে শুরু করল। পুষ্করিণীর পাশে এক নির্জন পথের ধারে হঠাৎ আবার সেই উচ্চ কণ্ঠে হাসির শব্দ ভেসে এলো, যেন বনদেবী, যিনি গাছপালার মধ্যে মজা করতেন, অপূর্বের সেই অসঙ্গত চটি জুতো জোড়ার দিকে তাকিয়ে আর হাসি থামাতে পারলেন না। অপূর্ব অবাক হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। এমন সময় ঘন বন থেকে এক নির্লজ্জ অপরাধী বেরিয়ে এসে তার সামনে নতুন জুতো জোড়া রেখে আবার পালাতে শুরু করল। অপূর্ব দ্রুত তার দুই হাত ধরল এবং তাকে আটক করে ফেলল। মৃন্ময়ী ছটফট করতে লাগল, হাত ছেড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পারল না। তার কোঁকড়া চুলে জড়ানো হাস্যোজ্জ্বল মুখটি সূর্যের আলোর মধ্যে পড়ল, যেন এক সুন্দর নদীর দিকে তাকিয়ে থাকা পথিকের মতো। অপূর্ব গভীর দৃষ্টি দিয়ে মৃন্ময়ীর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার মুষ্টি শিথিল করে যেন কিছু করতে পারল না, মৃন্ময়ীকে ছেড়ে দিল। অপূর্ব যদি মৃন্ময়ীকে রেগে গিয়ে মারত তাহলে তাতে অস্বাভাবিক কিছুই ছিল না, কিন্তু নির্জন পথের মাঝে এই নীরব শান্তির মধ্যে সে কিছুই বুঝতে পারল না। নৃত্যময়ী প্রকৃতির মতো হাসির শব্দটি আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল এবং চিন্তিত অপূর্ব কৃষ্ণ ধীর পায়ে বাড়িতে ফিরে এলো। অপূর্ব পুরো দিন নানা অজুহাতে অন্তঃপুরে মাকে দেখতে গেল না। বাইরে খাবারের নিমন্ত্রণ ছিল, সেখান থেকে খেয়ে এলো। অপূর্বর মতো একজন গম্ভীর চিন্তাশীল লোক, যে তার গৌরব পুনরুদ্ধারের জন্য এত চিন্তিত, এমন একটি অল্প শিক্ষিত মেয়ের কাছে নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য কেন এত উদ্বিগ্ন হবে তা বুঝতে পারা কঠিন। একটি গ্রামের সরল মেয়ে যদি তাকে সামান্য লোক মনে করে এবং যদি এক মুহূর্তের জন্য তাকে হাসির পাত্র বানিয়ে তার অস্তিত্ব ভুলে গিয়ে শুধুমাত্র রাখাল নামে এক নির্বোধ ছেলের সাথে খেলতে চায়, তাতে তার কি ক্ষতি? তাকে কি আর প্রমাণ করতে হবে যে তিনি বিশ্বদীপ নামের এক মাসিক পত্রিকায় গ্রন্থ সমালোচনা করেন? তার ব্যাগে এসেন্স, জুতো, ক্যাম্ফর, রঙিন কাগজের চিঠি আর হারমোনিয়াম শিখতে একটি খাতা রয়েছে, যা একদিন প্রকাশের জন্য অপেক্ষা করছে। তবে মনকে বোঝানো কঠিন, এবং এই পল্লী মেয়েটির কাছে বিএ পাশ করা অপূর্ব কৃষ্ণ রায় কোনোভাবেই পরাজয় মেনে নিতে প্রস্তুত নয়। সন্ধ্যার সময় বাড়িতে ফিরে অপূর্ব যখন মাকে দেখে তখন মা তাকে প্রশ্ন করলেন, কেমন হলো অপু? মেয়ে কেমন লাগলো? পছন্দ হয়েছে তো? অপূর্ব একটু অস্বস্তি নিয়ে বলল, মেয়ে দেখলাম মা, ওদের মধ্যে একজনকে আমি পছন্দ করেছি। মা অবাক হয়ে বললেন, তুই আবার কটি মেয়ে দেখলি? বেশ কিছু সময়ের পরে অপূর্ব জানালো যে প্রতিবেশী শরতের মেয়ে মৃন্ময়ীকে সে পছন্দ করেছে। এত লেখাপড়া শিখে এমন একটা ছেলের এমন মেয়েকে পছন্দ?
প্রথমে অপূর্ব নিজে অনেকটা লজ্জিত ছিল, কিন্তু মা যখন প্রবল আপত্তি করতে লাগলেন তখন তার লজ্জা চলে গেল। সে রেগে গিয়ে বলল, মৃন্ময়ীকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না মা। অন্য কোনো মেয়ে কল্পনা করলে তার বিবাহের প্রতি খুব অস্থিরতা এবং বিরক্তি তৈরি হচ্ছিল। 2-3 দিন উভয় পক্ষের মধ্যে মান অভিমান ও অনাহার অনিদ্রার পর অপূর্বই জয়ী হল। মা তাকে বোঝালেন যে মৃন্ময়ী একজন ছেলে মানুষ এবং তার মা ভালো করে শিক্ষিত করতে পারেননি। তবে বিয়ের পর মৃন্ময়ীর স্বভাব বদলে যাবে। ক্রমশ মা এই কথাও বিশ্বাস করতে শুরু করলেন যে মৃন্ময়ীর মুখও সুন্দর। তবে ঠিক তখনই তার খর্বকায় চুল আবার তার মনে উদয় হয়ে তাকে হতাশ করতে লাগল। তবুও আশা করেছিলেন যে সময়ের সাথে চুল বাঁধা ও তেল লাগালে এই সমস্যাও ঠিক হয়ে যাবে। পাড়ার সবাই অপূর্বের এই পছন্দকে অপূর্ব পছন্দ বলে ডাকতে শুরু করল। মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসত, তবে কেউই তাকে অপূর্বের বিয়ের উপযুক্ত মনে করত না। মৃন্ময়ীর বাবা ঈশান মজুমদারকে সময় মতো খবর দেওয়া হলো। তিনি একটি স্টিমার কোম্পানির কেরানি হিসেবে দূরে নদীর তীরে ছোট একটি স্টেশনে কাজ করতেন, যেখানে মালবাহী নৌকা চলত এবং টিকিট বিক্রি করা হতো। মৃন্ময়ীর বিয়ে নিয়ে ঈশান খুবই দুঃখিত হলেন, তবে তার মধ্যে কিছুটা আনন্দও ছিল। তার অনুভূতি কতটা ছিল তার পরিমাপ করা সম্ভব নয়। কন্যার বিয়ে উপলক্ষে ঈশান তার হেড অফিসের সাহেবের কাছে ছুটি চাইল। সাহেব বিষয়টিকে তেমন গুরুত্বপূর্ণ মনে না করে ছুটি মঞ্জুর করলেন না। পরে পুজোর সময় 1 সপ্তাহ ছুটির সম্ভাবনা জানিয়ে সে বিবাহটা 1 মাস পিছিয়ে দেওয়ার জন্য বাড়িতে চিঠি পাঠালো। কিন্তু অপূর্বর মা বললেন, এ মাসে দিন ভালো, আর দেরি করতে পারবো না। 2 পক্ষের প্রার্থনা না মেনে ঈশান দুঃখিত হয়ে আবারও তার কাজ শুরু করল। মাল ওঠানো আর টিকিট বিক্রি করতে লাগলো। এদিকে মৃন্ময়ীর মা এবং পাড়ার বয়সী সবাই মিলে মৃন্ময়ীকে বিবাহের ব্যাপারে প্রতিনিয়ত উপদেশ দিতে লাগলেন। তারা ক্রীড়া শক্তি, দ্রুত চলাফেরা, উচ্চ স্বরে হাসা, ছেলেদের সাথে কথা বলা এবং খাওয়ার প্রতি অস্থিরতা সম্পর্কে তাকে সতর্ক করে বিবাহকে এক ভয়াবহ ব্যাপারে পরিণত করতে লাগল। মৃন্ময়ী মনে করল তার যেন যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। সে এক দুষ্ট পণি ঘোড়ার মতো ঘাড় নিচু করে পিছু হটে বলল, আমি বিয়ে করব না। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করতেই হলো। এরপর শুরু হলো শিক্ষা। এক রাতে মৃন্ময়ীর পুরো পৃথিবী অপূর্বের মায়ের অন্তঃপুরে চলে এলো। শাশুড়ি তাকে শাসন করতে শুরু করলেন। কঠিনভাবে বললেন, দেখো মেয়ে, তুমি আর ছোট্ট মেয়ে নেই। আমাদের ঘরে এমন বেহায়াপনা চলবে না। শাশুড়ির এই কঠোর ভাষা মৃন্ময়ী ঠিকভাবে নিল না। সে ভাবল, যদি এই ঘরে না চলে তবে হয়তো অন্য কোথাও যেতে হবে। কিন্তু দুপুরের পর তাকে আর দেখা গেল না। কোথায় গেছে কেউ জানত না। শেষ পর্যন্ত বিশ্বাসঘাতক রাখাল তাকে তার গোপন জায়গা থেকে ধরে নিয়ে আসলো। সে বট গাছের নিচে রাধাকান্ত ঠাকুরের পুরনো ভাঙা রথের মধ্যে গিয়ে বসেছিল। শাশুড়িমা এবং পাড়ার সবাই মৃন্ময়ীকে যেভাবে অপমান করলেন সেটা সহজেই কল্পনা করতে পারবেন না। রাতে ঘন মেঘে আকাশ ঢেকে গিয়েছিল এবং ঝুপঝুপ শব্দে বৃষ্টি শুরু হয়েছিল। অপূর্ব কৃষ্ণ বিছানায় শুয়ে
ধীরে ধীরে মৃন্ময়ীর দিকে একটু এগিয়ে গিয়ে তার কানে মৃদুস্বরে বলল, মৃন্ময়ী, মৃন্ময়ী, তুমি কি আমাকে ভালোবাসো না? মৃন্ময়ী তৎক্ষণাৎ বলল, না, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। তার রাগ আর শাস্তির সমস্ত শক্তি একত্রিত হয়ে যেন বজ্রের মতো অপূর্বের মাথার উপর পড়ল। অপূর্ব দুঃখিত হয়ে বলল, কেন? আমি কি তোমার কাছে কোনো দোষ করেছি? মৃন্ময়ী উত্তর দিল, তুমি আমাকে বিয়ে করলে কেন? এই অপরাধের জন্য সন্তোষজনক কোনো কারণ দেওয়া কঠিন ছিল। তবে অপূর্ব মনে মনে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক এই দুর্ব্যবহারকারী মনটিকে জয় করতে হবে। পরের দিন মৃন্ময়ীর বিদ্রোহী মনোভাব দেখে শাশুড়ি তাকে ঘরের মধ্যে আটকে রাখলেন। মৃন্ময়ী প্রথমে নতুন বন্দি পাখির মতো ঘরের মধ্যে অস্থিরভাবে ঘুরে বেড়াল। পরে কোনো উপায় না পেয়ে রেগে গিয়ে বিছানার চাদরটা দাঁত দিয়ে ছিঁড়ে ফেলল এবং মাটিতে পড়ে বাবাকে ডাকতে ডাকতে কাঁদতে লাগল। এমন সময় ধীরে ধীরে কেউ যেন তার পাশে এসে বসল। স্নেহের সাথে তার মাটিতে পড়ে থাকা চুলগুলো কপালে তুলে দেওয়ার চেষ্টা করল। মৃন্ময়ী জোরে মাথা নাড়িয়ে তার হাত সরিয়ে দিল। অপূর্ব কানের কাছে মুখ নত করে মৃদুর স্বরে বলল, আমি দরজা খুলে দিয়েছি, এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই। মৃন্ময়ী শক্ত হাতে মাথা নেড়ে সতেজভাবে সরাসরি বলে, না। অপূর্ব তখন তার চিবুক ধরে মুখ উপরে তুলতে চেষ্টা করে বলল, একবার দেখো কি এসেছে। রাখাল মৃন্ময়ীর দিকে একটুও বুঝতে না পেরে তাকিয়েছিল, যেন কিছুই বুঝে উঠতে পারছিল না। মৃন্ময়ী মুখ না তুলে অপূর্বের হাত সরিয়ে দিল। অপূর্ব বলল, রাখাল তোমার সঙ্গে খেলতে এসছে, খেলতে যাবে? মৃন্ময়ী বিরক্তির সাথে বলল, না। রাখালও বুঝে গেল যে তার কোনো লাভ হবে না, তাই দ্রুত ঘর থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। অপূর্ব চুপ করে বসে রইল। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তারপর অপূর্ব পা টিপে টিপে দরজায় শিকল দিয়ে বাইরে চলে গেল। পরদিন মৃন্ময়ী তার বাবার কাছ থেকে একটি চিঠি পেল। তার বাবা খুব দুঃখিত হয়ে লিখেছেন যে তিনি মৃন্ময়ীর বিবাহের সময় উপস্থিত থাকতে পারেননি, তবে তিনি নবদম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠিয়েছেন। মৃন্ময়ী শাশুড়িকে গিয়ে বলল, আমি বাবার কাছে যাব। শাশুড়ি অবাক হয়ে তাকে বকাঝকা করে বললেন, কোথায় তোমার বাবা থাকে তার ঠিকানা তো জানি না, আর তুমি বলছো বাবার কাছে যাব? মৃন্ময়ী কোনো উত্তর না দিয়ে চলে গেল। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে একেবারে হতাশ হয়ে পড়ল। নিজের মনেই বলল, বাবা, আমাকে তুমি নিয়ে যাও। এখানে আমার কেউ নেই, এখানে থাকলে আমি বাঁচবো না। গভীর রাতে যখন তার স্বামী ঘুমিয়েছিল, মৃন্ময়ী ধীরে ধীরে দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে পড়ল। যদিও মাঝে মাঝে মেঘ জমেছিল, তবে জ্যোৎস্নার আলো পথ দেখানোর জন্য যথেষ্ট ছিল। মৃন্ময়ী জানত না যে বাবার কাছে যাওয়ার জন্য কোন পথ অবলম্বন করতে হবে, কিন্তু সে বিশ্বাস করেছিল যে পথ দিয়ে ডাকবাবুল রানাররা চলেছিল সেই পথ দিয়ে সে পৃথিবীর সব ঠিকানায় পৌঁছতে পারবে।
তাই সে সেই পথ ধরেই চলতে লাগলো। চলতে চলতে তার শরীর ক্লান্ত হয়ে পড়ল এবং রাত প্রায় শেষ হয়ে এলো। বনের মধ্যে কিছু পাখি অস্থিরভাবে ডাকছিল, কিন্তু মৃন্ময়ী সময় বুঝে উঠতে না পেরে বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। তখন সে নদীর ধারে একটি বড় বাজারের মতো জায়গায় এসে পড়ল। ঠিক সেই সময় পরিচিত ঝমঝম শব্দ শুনে সে বুঝল ডাকবাবুল আসছে। চিঠির ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত দৌড়ে ডাকবাবুল আসলো। মৃন্ময়ী তাড়াতাড়ি তার কাছে গিয়ে কাতরভাবে বলল, কুশিগঞ্জ, আমি বাবার কাছে যাব, আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো না গো। ডাকবাবুল বলল, কুশিগঞ্জ কোথায় আমি জানি না। এরপর সে ঘাটের পাশে দাঁড়িয়ে থাকা নৌকার মাঝিকে জাগিয়ে দিয়ে নৌকাটি ছেড়ে দিল। তার কাছে আর প্রশ্ন করার সময় ছিল না। চলতে চলতে মৃন্ময়ী দেখতে পেল হাট এবং বাজার সজাগ হয়ে উঠেছে। সে ঘাটে নামার পর একজন মাঝিকে ডেকে বলল, ও মাঝি দাদা, আমাকে কুশিগঞ্জ নিয়ে যাবে? এর আগে যে পাশের নৌকা ছিলেন তিনি হতবাক হয়ে বললেন, আরে কেও মিনুমা, তুই এখানে করতে কাজলি? মৃন্ময়ী উত্তেজিত ও ব্যস্ত হয়ে বলল, বনমালী, আমি কুশিগঞ্জে বাবার কাছে যাব, আমাকে তোর নৌকায় নিয়ে চল। বনমালী, যে তাদের গ্রামের মাঝি, সে মৃন্ময়ীকে চিনত, বলল, ও বাবার কাছে যেতে চাও বুঝি? ঠিক আছে, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মৃন্ময়ী নৌকায় উঠে পড়ল। মাঝি নৌকা ছেড়ে দিল। মেঘ জমে প্রচুর বৃষ্টি শুরু হলো। ভাদ্র মাসে নদী ফুলে ফেঁপে নৌকাকে দুলিয়ে দিচ্ছিল, আর মৃন্ময়ীর শরীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। সে নৌকার মধ্যে শয়ন করে প্রকৃতির স্নেহে শান্ত শিশুর মতো গভীর ঘুমে চলে গেল। যখন সে জাগল, সে দেখল যে সে তার শ্বশুর বাড়িতে খাটে শুয়ে আছে। তাকে জাগ্রত দেখেই ঝি এসে তাকে বকাবকি করতে শুরু করল। শাশুড়ি এসে তাকে কঠোর ভাষায় প্রশিক্ষণ দিচ্ছিলেন। মৃন্ময়ী নিঃশব্দে তার দিকে তাকিয়েছিল। যখন শাশুড়ি তার বাবার শিক্ষাদোষ নিয়ে অভিযোগ করতে লাগলো, মৃন্ময়ী দ্রুত পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। অপূর্ব লজ্জিত হয়ে মাকে এসে বলল, মা, মানে বলছিলাম যে বউটাকে দুদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি? মা তাকে তীব্রভাবে ভর্ৎসনা করে বললেন, এমন অবস্থা, দেশে এত মেয়ে থাকতে এই দস্যু মেয়েকে ঘরে আনা কি দরকার ছিল? সেদিন ঝড় বৃষ্টি থামছিল না। ঘরের মধ্যেও এক ধরনের দুর্যোগ ছিল, যেন অপূর্ব এবং মৃন্ময়ীর জীবনে সব কিছু অস্থিরতার দিকে এগোচ্ছে। কিন্তু পরদিন গভীর রাতে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগিয়ে তাকে প্রস্তাব দিল, মৃন্ময়ী, তোমার বাবার কাছে যাবে? মৃন্ময়ী তৎক্ষণাৎ সাড়া দিল। হ্যাঁ, যাব তো, কিন্তু কিভাবে? অপূর্ব মৃদু স্বরে বলল, এসো এসো, আমরা পালিয়ে যাই, আমি ঘাটে নৌকা ঠিক করে রেখেছি। মৃন্ময়ী এক মুহূর্তে স্বামীর মুখের দিকে তাকিয়ে খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে বের হতে লাগল। অপূর্ব তার মায়ের চিন্তা দূর করতে একটি চিঠি রেখে বের হয়ে এলো। এবার
মৃন্ময়ী প্রথমবারের মতো স্বামীর হাত ধরল। তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি হল। একদিকে তার অন্তরের আনন্দ এবং অন্যদিকে তার নির্ভরতা অনুভব করছিল। এমনকি নৌকায় ওঠার পর সে অবিলম্বে ঘুমিয়ে পড়ল, যেন কোনো মুক্তির অনুভূতি তার মধ্যে সঞ্চারিত হয়ে গিয়েছিল। পরদিন সকালে তারা তাদের পথ চলতে লাগল। গ্রাম, বাজার, শস্যক্ষেত্র, বন সব কিছু যেন নতুন করে আবিষ্কার হতে লাগল। মৃন্ময়ী অপূর্বর কাছে বিভিন্ন প্রশ্ন করল, যেগুলোর উত্তরে অপূর্ব কখনোই সঠিক কিছু বলতে পারছিল না। কিন্তু মৃন্ময়ী তার সব উত্তর খুব সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করেছিল। অপূর্ব কোনো ধরনের দ্বিধা না রেখেই সেসব ভুল উত্তর দিয়েই চলছিল, কারণ মৃন্ময়ী তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই খুশি ছিল। পরদিন সন্ধ্যায় তারা কুশিগে পৌঁছল। ঈশান মজুমদার তার ছোট ঘরের মধ্যে একটি খাতা নিয়ে হিসেব লিখছিল। মৃন্ময়ী চিৎকার করে বলল, বাবা! ঈশান কিছুক্ষণ চুপ করে থাকার পর তার চোখ দিয়ে জল পড়তে লাগল। তার মেয়েকে এইভাবে দেখতে তার মন ভেঙে যাচ্ছিল। সে জানত না কি বলবে, কি করবে। তার মেয়ে এবং জামাই, তারা যেন এক রাজা ও রানী, এবং এই সব দরিদ্র বসতিতে তাদের জন্য কিভাবে উপযুক্ত সিংহাসন তৈরি করবে, এই চিন্তায় ঈশান দিশাহারা হয়ে গিয়েছিল। পরবর্তীতে খাওয়ার ব্যাপারে ঈশান চিন্তা করতে শুরু করল। নিজে একজন দরিদ্র কেরানি হিসাবে কিভাবে তার মেয়েকে সম্মান দেখাবে। মৃন্ময়ী তাকে বলল, বাবা চলো, আজ আমরা সকলে মিলে রাঁধব। এই প্রস্তাব শুনে অপূর্ব খুব উৎসাহী হয়ে উঠল এবং তারা একসঙ্গে রান্না করতে শুরু করল। ঘরের মধ্যে স্থান, লোক এবং অন্নের অভাব ছিল, কিন্তু ক্ষুদ্র ছিদ্র থেকে ফোয়ারার মতো আনন্দ বের হয়ে আসছিল। দারিদ্র্য ও সংকীর্ণতার মধ্যেও একটি সঞ্চিত সুখ ছিল, যা ধীরে ধীরে তাদের জীবনে প্রবাহিত হচ্ছিল। 3 দিন এভাবে কেটে গেল। দুপুরে এবং সন্ধ্যায় স্টিমার আসছিল, বহু লোকের কোলাহল ছিল, কিন্তু সন্ধেবেলা নদীর তীরে একেবারে নির্জনতা এসে ভর করত। তখন তারা যেন নিজের স্বাধীনতার রূপরেখা খুঁজে পেত। 3 জন মিলে একসাথে বিভিন্নভাবে জোগাড় করা খাবার প্রস্তুত করত। মাঝে মাঝে ভুল করলেও একে অপরের সহযোগিতায় সব কিছু গুছিয়ে রাঁধত। মৃন্ময়ী তার স্নেহ হস্ত দিয়ে শ্বশুর ও জামাতাকে খাওয়াত, আর গৃহিণীপনার বিভিন্ন ত্রুটি নিয়ে পরিহাসও হতো, যা হাস্যরসে পরিণত হতো। কিন্তু এতে মৃন্ময়ীও এক ধরনের আনন্দ খুঁজে পেত, যা তার ছোটবেলার এক ধরনের মজা এবং অভিমান হিসেবে প্রতিফলিত হতো। কিন্তু সব সুখের দিন শেষ হতে সময় লাগল না। অপূর্ব একদিন জানিয়ে দিল, আর বেশি দিন থাকা উচিত নয়। মৃন্ময়ী করুণভাবে আরও কিছুদিন থাকার জন্য প্রার্থনা করল, কিন্তু ঈশান কেবল বললেন, কাজ নেই। বিদায়ের সময় ঈশান তার মেয়েকে বুকের কাছে টেনে নিয়ে তার মাথায় হাত রাখলেন। চোখে জল ছিল, কণ্ঠে ব্যথা ছিল। তিনি বললেন, মা, তুমি শ্বশুর ঘর উজ্জ্বল করে লক্ষ্মী হয়ে থাকো। কেউ যেন আমার মিনুর কোনো দোষ না ধরতে পারে। মৃন্ময়ী তার বাবার কাছ থেকে বিদায় নিল এবং স্বামীর সঙ্গে ফিরে গেল। ঈশান কাঁদতে কাঁদতে মেয়েকে বিদায় দিলেন এবং তারপরে সেই ছোট্ট অন্ধকার দুঃখ ভরা ঘরে ফিরে গিয়ে
আগের মতো মা লোচন করতে লাগলেন। দিন গড়িয়ে মাস পার হয়ে গেল, কিন্তু ঈশান যেন কোনো দিন কিছু বদলাতে পারলেন না। এই অপরাধী যুগল যখন ঘরে ফিরল, মা তাদের প্রতি কোনো ভাষ্য প্রকাশ করলেন না। তিনি কোনো অভিযোগ তুললেন না যা তারা অতিক্রম করার চেষ্টা করতে পারত। মায়ের সেই নীরব অভিযোগ এবং নিস্তব্ধ অভিমান ঘরের পরিবেশে যেন এক কঠোর লৌহভারের মতো চাপিয়ে রাখা ছিল। এর মধ্যে অপূর্ব যখন আর সহ্য করতে পারল না, তখন বলল, মা, কলেজ খুলেছে, আমাকে আইন পড়তে যেতে হবে। মা উদাসীনভাবে বললেন, বউয়ের কি করবে? অপূর্ব বলল, বউ এখানেই থাক। মা বললেন, না বাবু, কাজ নাই, তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যাও। মা সাধারণত অপূর্বকে তুই বলে সম্বোধন করতেন। অপূর্ব ক্ষুব্ধ হয়ে বলল, আচ্ছা, তাই যাব। কলকাতা যাওয়ার প্রস্তুতি শুরু হলো। যাত্রার আগের রাতে অপূর্ব বিছানায় গিয়ে দেখল মৃন্ময়ী কাঁদছে। হঠাৎ অপূর্বর মনে একটা আঘাত এলো। বিষণ্ণ কণ্ঠে বলল, মৃন্ময়ী, তোমার কি আমার সঙ্গে কলকাতা যেতে ইচ্ছা করছে না? মৃন্ময়ী সোজাসুজি বলল, না। অপূর্ব জিজ্ঞাসা করল, তুমি আমাকে ভালোবাসো না? এই প্রশ্নের কোনো উত্তর পেল না। অনেক সময় এ প্রশ্নের উত্তর পাওয়া সহজ, কিন্তু মাঝে মাঝে এটি এমন জটিল হয়ে ওঠে যে মেয়েটির কাছে এর উত্তর প্রত্যাশা করা খুব কঠিন। অপূর্ব আরও প্রশ্ন করল, রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে না? মৃন্ময়ী খুব সহজভাবে উত্তর দিল। হ্যাঁ। অপূর্বের মনে রাখালের প্রতি অজানা ঈর্ষার উদয় হল, যদিও সে নিজেকে জানত না। সে বলল, আমি কিন্তু অনেক দিন আর বাড়ি আসতে পারবো না। মৃন্ময়ীর এতে কোনো প্রতিক্রিয়া ছিল না। বোধহয় 2 বছর কিংবা তারও বেশি সময় লাগবে। মৃন্ময়ী বলল, তুমি ফিরে আসার সময় রাখালের জন্য একটা 3 মুখো রজাসের ছুরি নিয়ে এসো। অপূর্ব বিছানায় শুয়ে একটু উঠে বলল, তুমি তাহলে এখানেই থাকবে, তাই তো? মৃন্ময়ী বলল, হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকবো। অপূর্ব নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, তাই থাকো। যতদিন না পর্যন্ত তুমি আমাকে আসার জন্য চিঠি লিখবে, আমি আসবো না। এবার খুশি তো? মৃন্ময়ী এই প্রশ্নের উত্তর দেওয়া অপ্রয়োজনীয় মনে করে ঘুমিয়ে পড়ল, কিন্তু অপূর্বর ঘুম এলো না। সে বালিশ তুলে ঠেস দিয়ে বসে রইল। অনেক রাত পরে হঠাৎ চাঁদ উঠে বিছানায় আলো ফেলল। অপূর্ব চাঁদের আলোয় মৃন্ময়ীর দিকে তাকালো। সেই আলো তাকে এক অদ্ভুত অনুভূতির মধ্যে রাখল। মনে হলো যেন রাজকন্যাকে রূপোর কাঠি দিয়ে অচেতন করা হয়েছে। অপূর্ব মনে করল, যদি একবার সোনার কাঠি পেত, তাহলেই নিদ্রিত আত্মাটিকে জাগিয়ে তুলে মালা বদল করতে পারত। রূপার কাঠি হাস্য, আর সোনার কাঠি অশ্রুজল। ভোরের আলো ফোটার আগেই অপূর্ব মৃন্ময়ীকে জাগিয়ে দিল। অপূর্ব বলল, মৃন্ময়ী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, চলো তোমাকে তোমার মায়ের বাড়ি রেখে আসি। মৃন্ময়ী উঠে দাঁড়িয়ে যখন শয্যা ত্যাগ করছিল, অপূর্ব তার দুহাত ধরে বলল, এখন আমার একটাই প্রার্থনা আছে। আমি তোমাকে অনেক সময় অনেক সাহায্য করেছি, আর যাওয়ার সময় তোমার কাছে যদি কিছু চাই, তুমি কি দেবে? মৃন্ময়ী বিস্মিত হয়ে বলল, কি? অপূর্ব বলল, তুমি মন থেকে ভালোবাসা দিয়ে আমাকে একটা চুম্বন দাও।
অপূর্বর এই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখাবয়ব দেখে মৃন্ময়ী প্রথমে হাসি সংবরণ করতে পারল না। পরে হাসি চাপতে চাপতে সে চেষ্টা করতে লাগল, কিন্তু কখনো কাছাকাছি গিয়েও তা পারল না। শেষে একসময় হাসতে হাসতে মুখ ঢেকে ফেলল। অপূর্ব শাসন করার মতো করে তার কর্ণমূল ধরে একটু টানল। অপূর্বর এই কঠিন পণ ছিল, যেখানে সে কখনো কিছু চুরি করে বা জোরপূর্বক কিছু নিতে চায় না। সে দেবতার মতো সগৌরবে থাকে এবং নিজের হাতে কিছু তুলতে চায় না, শুধুমাত্র স্বেচ্ছান্বিত উপহারই সে পেতে চায়। মৃন্ময়ী আর হাসল না। তাকে প্রত্যুষের আলোতে নির্জন পথে তার মার বাড়ি রেখে অপূর্ব বাড়ি ফিরল। মাকে গিয়ে অপূর্ব বলল, ভাবলাম কলকাতায় বউকে নিয়ে গেলে আমার পড়াশোনার ব্যাঘাত ঘটবে, সেখানে তারও কেউ সঙ্গিনী নেই। তাছাড়া তুমিও তো এ বাড়িতে তাকে রাখতে চাও না, তাই আমি তাকে তার মায়ের বাড়িতেই রেখে এসছি। এভাবে মায়ের সাথে অপূর্বর গভীর অভিমান ও বিচ্ছেদ ঘটল। মৃন্ময়ী মাতৃগৃহে ফিরে এসে বুঝতে পারল সেখানে কিছুতেই আর মন লাগছে না। সে অনুভব করল যেন সব কিছু বদলে গেছে। বাড়ির প্রতিটি অংশ, বাড়ির পরিবেশ, এমনকি পুরো গ্রামও যেন এক ধরনের নীরবতায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সময় যেন থেমে গেছে। কোথাও কোনো পথ খুঁজে পাচ্ছে না, কোথাও যাওয়ার কোনো আগ্রহ নেই এবং কারোর সঙ্গে দেখা করার ইচ্ছে পর্যন্ত নেই। সবকিছু যেন অসম্ভব এবং শূন্য হয়ে গেছে। মৃন্ময়ী হঠাৎ মনে করল, কাল যখন সে কলকাতায় যাওয়ার জন্য প্রাণপণ প্রস্তুতি নিচ্ছিল, তখন কেন তার এমন ইচ্ছে ছিল তা সে বুঝতে পারছে না। আজ সেই ইচ্ছে কোথায় হারিয়ে গেছে? জীবনের যে অংশটাকে পরিত্যাগ করতে এত পুঙ্খানুপুঙ্খ ভাবনা ছিল, আজ সেই জীবন থেকে কোনো অনুভূতি অবশিষ্ট নেই। আগের মতো যেন সব কিছু পাল্টে গেছে। নতুন অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়েছে সে। গল্পে বলা হয়, নিপুণ অস্ত্রকার এমন একটি তরবারি তৈরি করতে পারে যা এত সূক্ষ্মভাবে শরীরকে কেটে ফেলে যে মানুষ নিজে জানতেও পারে না। ঠিক তেমনি বিধাতা তার জীবনের মাঝে এমন এক আঘাত করেছেন যা সে বুঝতে পারেনি। তার বাল্যকাল আর যৌবনের মাঝে এমন অদৃশ্য প্রক্রিয়া ঘটেছে যার পরিণতি সে আজ উপলব্ধি করছে। বাল্যকালের সেই অংশ আজ আলাদা হয়ে গেছে এবং মৃন্ময়ী তা দেখে বিস্মিত ও ব্যথিত হয়ে রইল। মৃন্ময়ী তার পুরনো শয়নগৃহে আর নিজেকে অনুভব করতে পারছিল না। সেখানে সে যেভাবে থাকত, আজ তাতে কিছুই আর সে খুঁজে পায় না। এখন তার সমস্ত হৃদয়ের স্মৃতি নতুন একটি জায়গায়, নতুন একটি ঘরে, নতুন একটি শয্যায় বসে ফিরে আসছে। সে আর বাইরের দিকে যায় না। তার হাস্যধ্বনি আর শোনা যায় না। রাখাল তাকে দেখে ভয় পায়। খেলার ইচ্ছাও আর থাকে না। একদিন মৃন্ময়ী তার মাকে বলল, মা, আমাকে শ্বশুর বাড়ি নিয়ে চলো। এদিকে অপূর্বর বিদায়ের সময়ের বিষণ্ণ মুখ তার মায়ের হৃদয়ে আঘাত হানে। মায়ের মনে তখন ভীষণ কষ্ট এবং দুঃখ হয়, কেননা তার ছেলে রাগ করে বউকে মাতৃগৃহে রেখে চলে এসেছে। মায়ের কাছে এটি একটি কঠিন অভিজ্ঞতা ছিল এবং মনে হয়েছিল তার ছেলে যেন সত্যি সত্যি অনেক দূরে চলে গেছে। এই গল্পের মধ্যে মৃন্ময়ীর পরিবর্তন এবং তার অনুভূতির গভীরতা উঠে আসে যখন মৃন্ময়ী তার শাশুড়ির পায়ের কাছে প্রণাম করে। তখন একটি অদ্ভুত মিলনের সৃষ্টি হয়।
শাশুড়ি তার বধূর মধ্যে যে পরিবর্তন দেখেন তা সত্যি আশ্চর্যজনক। মৃন্ময়ী যে আগের মতো ছিল না তা তার শাশুড়ি স্পষ্ট অনুভব করেন। একসময় শাশুড়ি মৃন্ময়ীর দোষগুলো সংশোধন করতে চেয়েছিলেন, কিন্তু এখন বুঝতে পারেন যে মৃন্ময়ী একটি অদৃশ্য শক্তির মাধ্যমে নতুন জন্ম লাভ করেছে। মৃন্ময়ী বুঝতে পারে যে তার পরিবর্তন শুধু শাশুড়ির সাথে নয়, নিজের ভেতরেও এক গভীর অভ্যন্তরীণ পরিবর্তন এসেছে। সে ভাবে কেন তাকে বুঝতে দেওয়া হয়নি, কেন তাকে শাস্তি দেওয়া হয়নি, কেন তাকে নিজের ইচ্ছানুযায়ী চলতে দেওয়া হয়নি। এই সমস্ত ভাবনার মাঝে মৃন্ময়ী অপূর্বর সাথে যে শেষ মুহূর্তগুলি কাটিয়েছিল সেগুলি আবার মনে পড়ে। পুষ্করিণী তীরের নির্জন পথে অপূর্বর যে গভীর দৃষ্টি ছিল তা এখন তার মনে এক নতুন অর্থ নিয়ে ফিরে আসে। অপূর্বর মুখের দিকে এক অসম্পূর্ণ চুম্বন যা তিনি দিয়েছিলেন তা তাকে অতীতের দিকে ফিরিয়ে নিয়ে যায়, এবং সে বুঝতে পারে সে কখনো অপূর্বর প্রেমের প্রকৃত গভীরতা উপলব্ধি করতে পারেনি। অপূর্বর মনে ক্ষোভ জন্মায় যে মৃন্ময়ী তাকে সম্পূর্ণভাবে বুঝতে পারেনি, এবং মৃন্ময়ীও ভাবে অপূর্বই বা তাকে কিভাবে জানল, তার মনে কী বা ধারণা ছিল। সে উপলব্ধি করে যে তিনি তাকে একটি দুরন্ত, চপল, অবিবেচক বালিকা হিসাবে জানতেন। তার পুরনো প্রেমের সত্যিকার গভীরতা কখনোই তিনি উপলব্ধি করতে পারেননি। এই অনুভূতি তাকে দুঃখ, লজ্জা এবং পীড়া দেয়। এভাবে তাদের মধ্যে একটা অনন্ত দুঃখের ও অনাকাঙ্ক্ষিত প্রেমের বোঝাপড়া তৈরি হয়, যা অপূর্বর এবং মৃন্ময়ীর মধ্যে বহুদিন পর্যন্ত টিকে থাকে। অপূর্ব বলেছিল, তুমি যদি চিঠি না লেখো তাহলে আমি বাড়ি ফিরব না। মৃন্ময়ী সেটা মনে রেখে একদিন ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে চিঠি লিখতে শুরু করল। অপূর্ব যে সোনালি পাড়ওয়ালা কাগজটা তাকে দিয়েছিল সেটাই বের করে বসে ভাবতে লাগল। সে খুব যত্ন নিয়ে চিঠি লিখতে লাগল। লাইনগুলো একটু বাঁকা হয়ে গেল। আঙুলে কালি লাগিয়ে বড় বড় অক্ষরে লিখল, তুমি আমাকে চিঠি লেখো না কেন? কেমন আছো তুমি? তাড়াতাড়ি বাড়ি চলে এসো। তবে আরও কিছু বলার প্রয়োজন অনুভব করল, তাই ভাবতে ভাবতে আরও কিছু কথা যোগ করল। এইবার তুমি আমাকে চিঠি লিখো কিন্তু। কেমন আছো? বাড়ি এসো তাড়াতাড়ি। মা ভালো আছেন, বিশুপুটিও ভালো আছে। কাল আমাদের কালো গরুর একটা বাছুর হয়েছে। এরপর চিঠি শেষ করে প্যাকেট করে শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায় নামে মনের ভালোবাসা দিয়ে চিঠি লিখল। অবশ্য চিঠিটা একটু শুদ্ধ না হওয়ার কারণে সোজা বা সঠিকভাবে লেখা হয়নি, তবুও মনে অনেক ভালোবাসা ছিল। লজ্জা থাকায় চিঠিটা সে নিজে ডাক পোস্টে পাঠানোর পরিবর্তে বিশ্বস্ত দাসীর হাতে পাঠিয়ে দিল। এছাড়া চিঠির কোনো ফল হয়নি। অপূর্ব বাড়ি আসেনি। মা লক্ষ্য করলেন ছুটি শেষ হলেও অপূর্ব বাড়ি আসেনি। তিনি মনে করলেন এখনো হয়তো সে তার উপরে রেগে আছে। মৃন্ময়ীও স্থির করল অপূর্ব হয়তো তার উপর বিরক্ত, আর এই ভেবে সে নিজের চিঠি নিয়ে অত্যন্ত লজ্জিত হয়ে পড়ল। চিঠিটা যে কত তুচ্ছ ছিল তাতে কিছুই সঠিকভাবে লেখা হয়নি, এবং তার মনের ভাবও ঠিকভাবে প্রকাশ করা হয়নি। এটা ভাবতে গিয়ে সে আরেকটু অবজ্ঞার সম্মুখীন হল। সে ভেবেছিল অপূর্ব তাকে আরও শিশুসুলভ মনে করছে আর আরও অবজ্ঞা করছে। এই চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে সে ভিতরে ভিতরে কষ্ট পেতে লাগল। বারবার দাসীকে জিজ্ঞাসা করল, তুই
কি চিঠিটা ডাকযোগে পাঠিয়েছিলি? দাসী তাকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ, আমি নিজেই চিঠি বাক্সে ফেলে দিয়েছি। বাবু সেটা এখনো পাইনি বুঝি। একদিন অপূর্বর মা মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা, অপু অনেকদিন বাড়ি এলো না, তাই ভাবছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি। তুমি সাথে যাবে নাকি? মৃন্ময়ী মাথা নেড়ে সম্মতি দিল এবং ঘরে এসে দরজা বন্ধ করে বিছানার উপর শুয়ে বালিশটা বুকের ওপর চাপিয়ে ধরে একটু হাসল। তারপর ধীরে ধীরে গম্ভীর হয়ে, বিষণ্ণ হয়ে, শঙ্কায় পরিপূর্ণ হয়ে কাঁদতে লাগল। অপূর্বকে কিছু না জানিয়ে এই দুই অনুতপ্ত নারী কলকাতায় যাত্রা করল। অপূর্বর মা সেখানে গিয়ে তার জামাই বাড়িতে উঠলেন। সেদিন মৃন্ময়ীর পত্রের প্রত্যাশায় অপূর্ব সন্ধেবেলায় নিরাশ হয়ে নিজেই পত্র লিখতে বসেছিল। কোনো কথাই তার পছন্দ মতো হচ্ছিল না। এমন এক সম্বোধন খুঁজছিল যেটাতে ভালোবাসা প্রকাশিত হয়, আবার অভিমানও ব্যক্ত করা যায়। কথাগুলি যখন ঠিকঠাক হচ্ছিল না, তখন মাতৃভাষার প্রতি তার অশ্রদ্ধা আরও গভীর হয়ে উঠল। ঠিক তখনই ভগ্নিপতির কাছ থেকে একটি পত্র পেল, যাতে লেখা ছিল, মা আসিয়াছেন, শীঘ্র আসবেন এবং রাত্রে এখানে আহারাদি করবেন। সংবাদ সমস্ত ভালো। এই শেষ আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গল শঙ্কায় বিষণ্ণ হয়ে উঠল এবং অবিলম্বে ভগ্নির বাড়িতে উপস্থিত হল। সাক্ষাৎ মাত্রই অপূর্ব মাকে জিজ্ঞাসা করল, মা, সব ভালো তো? মা বললেন, হ্যাঁ বাবা, হ্যাঁ, সব ভালো। তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই আমি তোকে নিতে এসেছি। অপূর্ব বলল, সেই জন্য এত কষ্ট করে আসার কি প্রয়োজন ছিল মা? আর আমার আইনের পড়াশোনার এত চাপ, সেই জন্য আর ছুটিতে যাওয়া হলো না। আহারের সময় ভগ্নী জিজ্ঞাসা করল, দাদা, এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? দাদা গম্ভীরভাবে বললেন, আরে বাবা, আইনের পরীক্ষার চাপ তুই জানিস না। ভগ্নিপতি হাসি মুখে বললেন, ওসব মিথ্যে অজুহাত, আমাদের ভয়ে আনতে সাহস হয় না। ভগ্নী বললেন, লোকটা ভয়ঙ্করই বটে। ছেলে মানুষ হঠাৎ দেখলে আঁতকে উঠতে পারে। এইভাবে হাস্য পরিহাস চলতে থাকল। তবে অপূর্ব অত্যন্ত বিমর্ষ হয়ে রইল। কোনো কথাই তার ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল, সেই যে মা কলকাতায় আসেন, তখন মৃন্ময়ী যদি চাইত, তবে সহজেই মাকে সঙ্গে নিয়ে আসতে পারত। হয়তো মা তাকে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু মৃন্ময়ী সে বিষয়ে সম্মত হয়নি। সংকোচবশত সে মাকে কিছুই জিজ্ঞাসা করতে পারল না এবং মনে মনে সমস্ত মানব জীবন ও পৃথিবীটাই ভুলে গিয়েছে বলে মনে হচ্ছিল। আহার শেষে প্রবল বাতাস উঠল এবং বৃষ্টি শুরু হল। ভগ্নী বলল, দাদা, আজ আমাদের এখানেই থেকে যাও। অপূর্ব বলল, না রে, আজ বাড়ি যেতে হবে, আমার কাজ আছে। ভগ্নিপতি বলল, রাত্রে তোমার আবার এত কাজ কিসের হে? এখানে এক রাত্রি থেকে গেলে তোমার তো কারোর কাছে জবাবদিহি করতে হবে না। তোমার ভাবনা কি? অনেক পীড়াপিড়ির পর অপূর্ব মন থেকে রাজি না হওয়া সত্ত্বেও অবশেষে সে রাত্রি থাকার সিদ্ধান্ত নিল। ভগ্নী বলল, তোমাকে খুব শ্রান্ত দেখাচ্ছে দাদা, আর দেরি করো না, চলো শুতে চলো দেখি। অপূর্ব সেটাই চাইছিল। শয্যার নিচে একা থাকতে পারলে সে একটু শান্তি পেত, কারণ সেদিন তার মন কোনো কিছুতেই ভালো ছিল না। শয়নকক্ষে এসে দেখল ঘর অন্ধকার। ভগ্নী বলল,
বাতাসে আলো নিভে গেছে দেখছি। তা বলি, আলোটা কি এনে দেব দাদা? অপূর্ব বলল, না, দরকার নেই, আমি রাত্রে আলো রাখি না। ভগ্নী চলে গেলেন এবং অপূর্ব সাবধানে খাটের দিকে এগিয়ে গেল। খাটে প্রবেশ করতে যাচ্ছিল এমন সময় হঠাৎ একটি সুকোমল বাহুপাশ তাকে শক্ত করে আটকে ফেলল এবং একটি ফুলের মতো কোমল ওষ্ঠ তাকে সজোরে চুম্বন করল। যেন তার অশ্রু জলধারায় সবকিছু সম্পূর্ণ হয়ে গেল। অপূর্ব প্রথমে চমকে উঠল, তারপর সে বুঝতে পারল দীর্ঘদিনের হাস্যকর অবস্থা আজ অশ্রু জলে পরিণত হয়েছে, যা তাকে অবাক করে দিল। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।